আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সরি সরি, হঠাৎ এভাবে বলার জন্য খারাপ লাগছে এখনো? ইরিন কোনো রকমে মাথা নেড়ে বুঝায় সে ঠিক আছে। হৃদা নিশ্চিন্ত হওয়ার পর আর ইরিনের পাশ থেকে উঠে যায় না, বরং সেখানেই বসে থেকে ইরিনের একটা হাত নিজের মুঠোয় ধরে নেয়। ইরিন লজ্জায় মাথা নামিয়ে নেয়। এভাবে সরাসরি বিয়ের প্রস্তাব দিলে কি রিয়াকশন দেওয়া উচিত তার জানা নেই, তাই সে তৎক্ষণাৎ কিছুই বলতে পারে না। শুধু লজ্জা রাঙা মুখ নিয়ে মাথা নিচু করে উত্তর সাজানোর চেষ্টা করতে থাকে। রাতটা যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে আছে, বাতাসেও এক অজানা উত্তেজনা বয়ে চলছে। আজই সারোয়ারদের সম্ভাবনা অনুযায়ী অপারেশন চালাতে হবে, তবে তার আগে সবার পরিবার কথা বলে নিতে হবে, কারণ কখন কার কি হয়ে যেতে পারে তার নিশ্চয়তা নেই। সারোয়ার একপাশে গিয়ে বাড়িতে মাকে ফোন করে, মায়ের সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে। মোটেও বুঝতে দেয় না আজকের অপারেশনের কথা, নয়তো তিনি টেনশনে ঘুম হারাম করে বসে থাকবেন। তারপর ফোন করে হৃদার নম্বরে। হৃদা ফোন রিসিভ করতেই সারোয়ারের ভারী নিঃশ্বাস শুনতে পায়। হৃদা নিচু স্বরে বলে, কেমন আছেন? ভালোবাসি। হৃদা চমকে ওঠে। এমন প্রশ্নের উত্তরে ভালোবাসি শুনতে সে মোটেও প্রস্তুত ছিল না। কি বলেন? ভালোবাসি। হঠাৎ? কেন, আমি আমার কথা বলতে পারি না? পারেন, তবে হঠাৎ এমন সময় বলছেন যে। সারোয়ার উত্তর দেয় না। হৃদা কিছু না বুঝে বলে, আপনি কোথায়? খাওয়া দাওয়া করেছেন? হুম। কিছু কি হয়েছে আপনার? এমন অস্বাভাবিক লাগছে আপনার কথাবার্তা। হুম, আমি ফিরবো রিদা, খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। বুকটা কেমন খা খা করছে আমার, তুমি খুব জড়িয়ে ধরতে মন চাচ্ছে। হৃদা চোখ বুজে ফেলে, ভারী নিঃশ্বাস ফেলে বলে, চলে আসুন তাড়াতাড়ি, আমি আপনার অপেক্ষায় আছি। ফিরুন আমার কাছে, আমি আমার বুকে আপনাকে যত্ন করে আগলে রাখবো। দেখবেন সব খারাপ লাগা ভ্যানিশ হয়ে যাবে। হৃদার এমন কথায় সারোয়ার আরো দুর্বল হয়ে পড়ে। একটু পরের অপারেশনের কথা মাথায় আসতেই সে নিজেকে শক্ত করে নেয়। মোটেও দুর্বল হওয়া যাবে না। মাথার উপর অনেকগুলো দায়িত্ব আছে, তার উপর একটা দায়িত্ব মেয়েগুলোকে সুস্থভাবে উদ্ধার করা। চোখের সামনে ভেসে উঠে শুভার নিথর দেহটা। জানোয়ারগুলোকে শাস্তি না দিলে শুভার আত্মাও শান্তি পাবে না। সাম্য অপেক্ষা করছে নিজের বোনটাকে চোখের সামনে দেখতে, আদরে নিজের বুকে আগলে রাখতে। অনেক দায়িত্ব তার। সবাইকে নিরাপদে উদ্ধার করতে হবে আর দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ক্যান্টনমেন্টের অপারেশন রুমের সামনে দাঁড়িয়ে আছে সারোয়ার। বড় স্ক্রিনে বর্ডারের ম্যাপের ছবি ভাসছে, কিছু অংশ রেড জেন হিসেবে চিহ্নিত করা। তার মধ্যে একটা অংশ রহিমের সম্ভাব্য লোকেশন বলে শনাক্ত করা হয়েছে। ক্রমাগত রহিমের লোকেশন চেক করা হচ্ছে, সে কোথা থেকে কোথায় যাচ্ছে তা চিহ্নিত করা হচ্ছে। লোকেশনগুলো একটাতেও ফাইনাল লোকেশন হিসেবে ধরা হয়নি, কারণ হতেও পারে তাদের ব্যাপারটা আগেই জেনে গিয়ে তাদের ডিস্ট্রাক্ট করার চেষ্টা চলতে পারে। তাই রহিম কোথায় কতক্ষণ অবস্থান করেছে তা মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অপারেশনের জন্য 3টি টিম বাছাই করা হবে। প্রথম টিম সরাসরি অপারেশনে অংশ নেবে, দ্বিতীয় টিম চারপাশ ঘেরাও করে রাখবে, আর ব্যাকআপ হিসেবে আরেকটা টিম প্রস্তুত রাখা হয়েছে। তাছাড়া উদ্ধারের জন্য রেস্কিউ টিম আর তাৎক্ষণিক চিকিৎসার জন্য মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। প্রথম টিমে মেজর সারওয়ারের সাথে আরো 2জন মেজর ও তাদের টিম মূল অপারেশনে অংশ নেবে। দলের মূল মাথা হিসেবে রহিমের লোকেশন ট্র্যাক করে তারা মূল অবস্থান শনাক্ত করে ফেলে। প্রাথমিকভাবে রেকি করার জন্য সাধারণ পোশাকে আর্মির কজন সদস্য নিশ্চিন্ত হতে যায়। অপরদিকে সারওয়াররা নাইট ভিশন গগলস ও অস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে। রেকি করতে যাওয়া সদস্যদের কাছ থেকে সংকেত পাওয়া মাত্র তারা দ্রুত অপারেশন নেমে পড়ে। রাত গভীর হওয়ার পর বর্ডার এলাকায় মানুষের পদচারণা কম, তাই তারা নিঃশব্দে নিজেদের পজিশনে চলে যায়। মেজর সারোয়ার ও
মেজরদের টিম নিজ নিজ অবস্থানে গিয়ে নিজেদের আস্তানা গাড়ে। প্রথম ধাপেই পেরিমিটার সিকিউর করা হয় যাতে কোনোভাবেই কেউ পালাতে না পারে। জঙ্গলের ভেতর ছোট্ট একটা বেসমেন্ট টাইপ ঘর থেকে রহিমকে বের হতে দেখা যায়। অন্ধকারের ঝোপের আড়ালে লুকিয়ে থাকা মেজর সারোয়ারের বুঝে ফেলে এখানে মেয়েদের আটকে রাখা হয়েছে। জায়গাটা এতটাই লুকোয়িত ছিল সাধারণভাবে চিহ্নিত করা সম্ভব না। তবে সারওয়ারদের প্রধান টার্গেট শুধু মেয়েদের উদ্ধার নয়, বরং দলটিকে পুরোপুরি গোড়া থেকে নিঃশেষ করারই প্রধান লক্ষ্য। তারা প্রত্যেকটি টিমের সদস্যদের সাথে ওয়াকি টকিতে নির্দেশনা দিয়ে চলছে, যথাসময়ে টার্গেট ফিক্সড করে অপারেশন স্টার্ট করা হবে। যখনই রহিমকে পুনরায় আসতে দেখা যায় তারা পজিশন নিয়ে নেয়। সুযোগ বুঝে শুরু হয়ে যায় তাদের মূল অপারেশন। মূলত মেয়েদের নিরাপদ রেখে দলের সদস্যদের ধরতে হবে। ইতিমধ্যেই বোঝা হয়ে গেছে রহিম শুধুমাত্র কারোর ডানহাত হয়ে কাজ করছে। তবে মূল হোতার খবর এখনো পাওয়া যায়নি। তবে রহিমকে ধরতে পারলে সব তথ্য বেরিয়ে আসবে। ওয়াকিটকিতে নির্দেশনা পাওয়া মাত্র সবাই ঝাঁপিয়ে পড়ে। শত্রুদল বিপদ বুঝতে পেরে নিজেরাও সতর্ক অবস্থানে থেকে গোলাগুলি শুরু করে। হঠাৎ বিকট শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড় হয়। বোঝা যায় শত্রুপক্ষ আগে থেকেই নিরাপত্তা হিসেবে গ্রেনেডের ব্যবস্থা করে রেখেছে। তাদের পক্ষ থেকে একের পর এক গ্রেনেড ছোড়ায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়ে। তবে সারওয়াররা সব প্রস্তুতি নিয়েই এসেছিল। সকল প্রকার ঝুঁকি মাথায় রেখেই তারা এগিয়েছে। তাই হঠাৎ করে গ্রেনেড বিস্ফোরণেও টিম ভেঙে পড়ে না, বরং দ্রুত কভার নেয়। আশেপাশের উঁচু নিচু মাটির ঢিবি, গাছপালা সবকিছুকেই তারা প্রতিরক্ষার কাজে লাগায়। তার নির্দেশনা অনুযায়ী একপাশ থেকে স্মোক ছোড়া হয় যাতে শত্রুপক্ষের ফিশন ব্লক হয়ে যায়। সুযোগটা কাজে লাগিয়ে টিম এক ধীরে ধীরে সামনে এগোয়। অন্যদিকে টিম 2 আগে পেরিমিটার সিকিউর করে রেখেছে, তাই পালানোর রাস্তা কার্যত বন্ধ। গ্রেনেডের শব্দ থেমে গেলে দুপক্ষের মধ্যে ছিটেফোঁটা গুলি চলতে থাকে। সারোয়ার লক্ষ্য করে শত্রুরা একত্রে থাকলেও খুব প্রশিক্ষিত না। তারা আতঙ্কিত হয়ে এলোমেলো ভাবে প্রতিরোধ করছে। মুহূর্তের মাঝে জায়গাটা রণক্ষেত্রে পরিণত হয়। শত্রুপক্ষের এলোমেলো হামলায় অনেকে আহত হয়, তাদের দলেরও অনেকে নিহতও হয়। তবে আর্মোর সদস্যরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এসেছে। তাদের অপারেশনের সবকিছু তারা আগে থেকে সাজিয়ে নিয়ে এসেছে। তাদের প্রশিক্ষিত টিমের সাহায্যে সহজেই তারা শত্রুদের ধরাশায়ী করে ফেলে। এক টিম সম্পূর্ণ এলাকা সিকিউর করে রাখে, আর সারওয়ারদের টিম সেই সুযোগে মূল অবস্থানের দিকে আগায়। আপাতত মেয়েদের উদ্ধার করতে হবে। ভেতরে ঢুকেই তারা 2 ভাগে ভাগ হয়ে যায়। নির্ধারিত এলাকায় ঢুকে একদল যায় ভেতরের শত্রুদের খুঁজে বের করতে, আরেক দল সম্ভাব্য ভিকটিমদের সুরক্ষায়। ভেতরে নিরাপত্তার জন্য কজন অস্ত্রধারীকে দেখা যায়। তারা গুলি ছোড়ার চেষ্টা করলেও দ্রুত কন্ট্রোল করা যায়। কয়েকজন আহত অবস্থায় ধরা পড়ে, আর কয়েকজন আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ঘরের ভেতরের আরেকটা ছোট্ট দরজা খোলা হয়। সেখানে অন্ধকারে গুটি-সুটি মেরে বসে থাকা বেশ কয়েকজন মেয়ে। সংখ্যায় বেশি না হলেও খুব কমও নয়। প্রায় 50 জনের মতো মেয়ের অবস্থান রয়েছে। টর্চের আলো পড়তেই তারা ভয় পেয়ে সরে যায়। কেউ চোখ ঢেকে ফেলে, কেউ কাঁদতে শুরু করে। ওয়াকি টকিতে সার্ভার জানায় ভিকটিম লোকেটেড, রেস্কিউ টিম ইন। ব্যাকআপ টিমের সদস্যরা বের করে আনার কাজ শুরু করে। তাদের দ্রুত কিন্তু শান্তভাবে বাইরে নিয়ে যাওয়া হয় যাতে তাদের মাঝে আতঙ্ক না বাড়ে। অন্যদিকে রহিম অবস্থা বেগতিক, পালানোর চেষ্টা করে পেছনের দিক দিয়ে। এমন সংখ্যাজনক অবস্থায় সে আরো বড় ভুল করে বসে। সে এখানকার খবর দিতে সরাসরি বসকে ফোন করে। শিল্পপতি আফতাব হোসেন তখন নিজ বাসায় আয়েশ করছেন। আজকে তাদের কন্টেইনার পাচার করার কথা। সে বরাবরের মতো নিশ্চিন্ত ছিল পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
সব সময়ের মতো এবারও নিরাপদভাবে তার দল কাজ সেরে ফেলবে। তবে হঠাৎ ফোনে রহিমের কল আসতে সে উঠে বসে। কল রিসিভ করতেই রহিম ভয়ার্ত কণ্ঠে এখানকার পরিস্থিতির কথা জানায়। আফতাব হোসেন রহিমের বোকামিতে রেগে যায়। রহিম চাচা বোকামি করেছে, তার বোকামিতেই আজ তাদের কাজ অসম্পূর্ণ রয়ে গেল। তার ছোট্ট কয়েকটা ভুলেই সহজেই সেনাবাহিনীর সদস্যরা তাদের অবস্থান পেয়ে গেছে। তবে তার থেকেও ভয়াবহ বিষয়, এখন তার নিরাপত্তা হুমকির মুখে পড়ে গেছে। রহিম ধরা পড়বে সে নিশ্চিন্ত হয়ে গেছে। আর রহিম ধরা পড়লে তার মুখোশ খুলতে দেরি হবে না। তাই নিজে বাঁচতে হলে ইমার্জেন্সি তাকে দেশ ছাড়তে হবে। রহিম পালাতে গিয়ে ধরা পড়ে যায়। পেরিমিটার টিম আগেই অবস্থান নিয়েছিল। সে দৌড়াতে গিয়ে থেমে যায়। চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে। পালাতে না পেরে তাকে আত্মসমর্পণ করতে হয়। অপারেশন শেষে পুলিশের সহায়তায় রেস্কিউ টিম মেয়েদের সেফলি এখান থেকে সরিয়ে নেয়। গোলাগুলিতে আহত সৈনিকদের মেডিকেল টিম তাদের চিকিৎসা প্রদান করে। অপারেশন শেষ হওয়ার আগে পুরো এলাকা আবার সার্চ করা হয়। কোনো লুকানো রুম আছে কিনা, কেউ পালিয়ে লুকিয়ে আছে কিনা, বা কোনো বিস্ফোরক ফেলে রাখা হয়েছে কিনা, সব ক্লিয়ার নিশ্চিন্ত হওয়ার পরই অপারেশন শেষ ঘোষণা করা হয়। ওয়াকি টকিতে ভেসে আসে অপারেশন শেষ হওয়ার সংবাদ। টার্গেট কন্ট্রোলড, ভিকটিম রেস্কিউড, এরিয়া সিকিউরড। হঠাৎই সেখানে প্রেসেন্ট লোকেদের আগমন ঘটে। এতক্ষণ এখানে চলমান পরিস্থিতির সংবাদ তারা ইতিমধ্যেই পেয়ে গেছে। মুহূর্তের মাঝে জায়গাটা প্রেসের লোকেদের কোলাহলে ভরে ওঠে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত একটা সেফ জোন তৈরি করে। কোনোভাবে উদ্ধারকৃত মেয়েদের ফেস ক্যামেরার সামনে আনা যাবে না। অফিসারদের সহায়তায় মেয়েদের সেফলি চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। প্রেসের লোকেদের ক্রমাগত প্রশ্নের উত্তরে একজন মেজর জানায়, অপরাধীদের আটক করা হয়েছে, তদন্ত শেষে সমস্ত রিপোর্ট পেশ করা হবে। তবে সবকিছুর মাঝে হঠাৎ এক অস্বাভাবিক শূন্যতা নেমে আসে। সারোয়ারের খোঁজ পাওয়া যায় না। শেষবার সই মেয়েদের উদ্ধার করতে তাকে বেসমেন্টে যেতে দেখা যায়। তারপর থেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে ব্যাপারটা কেউ গুরুত্ব দেয় না, সবাই সবার দায়িত্বে ব্যস্ত। তবে শেষে সারোয়ারের থেকে কোনো রেসপন্স না পেয়ে বাকিরা চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে বেসমেন্টের বাহিরে এক কোণায় সারোয়ারের নাইট ভিশন গোগলসটা পরে থাকতে দেখা যায়। এতক্ষণে সবার টনক নড়ে। সবাই বিচ্ছিন্ন হয়ে সারোয়ারের খোঁজ করতে থাকে। এতক্ষণে রাতের অন্ধকার পেরিয়ে ভোরের আলো ফোটা শুরু করেছে। তারই মাঝে একদল সৈনিক তাদের টিম লিডারকে খুঁজতে মরিয়া হয়ে গেছে। এ যেন অপারেশন সফল হয়েও হলো না। তারা যে কাজে এসেছে তা অনেকাংশে সম্পন্ন করতে পারলেও সারোয়ারকে ছাড়া তারা যেতে পারছে না। ইতোমধ্যে তারা ক্যান্টনমেন্টের রিপোর্ট করে দিয়েছে। পুলিশ ফোর্স এসে উদ্ধারকৃত মেয়েদের নিরাপদ আশ্রয় নিয়ে গিয়েছে। সেনাবাহিনীর একদল অপরাধীদের নিয়ে গিয়েছে। তবে সারোয়ারের টিমের সদস্যরা এখনো ব্যাটলফিল্ডে রয়ে গিয়েছে। সারোয়ারকে পেয়ে তারপর তারা একত্রে রওনা করবে। অপরদিকে প্রেসের লোকেরা খবর পাওয়া মাত্র নিউজ করা শুরু করে দেয়। তারা ক্ষুদ্র ক্ষুদ্র যা তথ্য পাচ্ছে তাই নিউজ করে দিচ্ছে। ফলে সারোয়ারের নিউজ হওয়ার খবরটাও তারা নিউজ হিসেবে চ্যানেলে পাঠিয়ে দেয়। জানানো হয় রাতের অন্ধকারে সেনাবাহিনীর সফল অভিযান ঘটলেও একজন মেজর এখনও নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজ মেয়েদের উদ্ধার সহ আসামিদের আটক করা হয়েছে। বাকি তথ্য তদন্ত শেষে রিপোর্ট হিসেবে পেশ করা হবে। হৃদার সারাটা রাত কেমন যেন হাঁসফাঁস লাগছিল। গত রাতে সারোয়ারের সাথে কথা বলার পর থেকে তার আর ঘুম আসেনি। তাই মনের চিন্তা দূর করতে বার কয়েক সারোয়ারকে ফোন করলেও ফলাফল শূন্য পেয়েছে। ওপাশ থেকে এক মহিলা কণ্ঠ স্বয়ংক্রিয়ভাবে ফোন
বন্ধের ঘোষণা দিয়ে গিয়েছে। সার্ভার বলেছিল কখনো জরুরি অপারেশন থাকলে তাদের ফোন বন্ধ রাখা হয়। আর সে সর্বদা এমন পরিস্থিতি আগে তার পরিবারের সাথে কথা বলে নেয়। গতকালকের বিষয়টা খেয়াল করলে হৃদার হঠাৎ খটকা লাগে। সারোয়াররা কি তবে কালকেই তাদের অপারেশনে গিয়েছে? উনি তো বলেছিলেন ইতিমধ্যেই সেই দলের এক অন্যতম মাথার খবর পেয়েছেন সামনের থেকে। তারা সকল খবর রাখছে, যখন তখন অপারেশনে নামবে। দিনটি কি গতকালই ছিল তবে? হৃদার ভয় লাগতে শুরু হয়। সারোয়ারের খবর না পাওয়া পর্যন্ত সে শান্তি পাবে না। সে আবারও ফোন করে সারোয়ারের নাম্বারে, তবে আগের মতোই ফোন বন্ধ দেখায়। হৃদা শুয়ে বসে কোনোভাবে শান্তি পাচ্ছে না। তাকে অস্থির হতে দেখে তুবা বলে, আপু, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তুবা, তোর ভাইয়া কালকে ফোন করলো না আমায়? কেমন যেন খাপ ছাড়া কথা বলছিল। তারপর থেকেই ফোনটা বন্ধ, কোনো খবর পাচ্ছি না ওনার। হৃদা প্রচুর অস্থির বিহেভ করছে। তুবা কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ একটা কথা মাথায় আসতেই বলে, ওনার সাথে কাজ করে এমন কারোর নাম্বার আছে তোর কাছে? হৃদা কাঁদো কাঁদো হয়ে বলে, নেই, আমি চেয়েছিলাম একদিন, দেয়নি। বলে অন্য পুরুষের সাথে আমার কথা বলার প্রয়োজন নেই। অথচ আমার একান্ত পুরুষ হওয়ার পরেও আমি ওনার সাথে কথা বলতে পারছি না। তুবা চুপচাপ বসে থাকে। কিছু একটা বসে পড়তেই বলে, আমি জানি না এখনো নাম্বারটা অন আছে কিনা। চল, শামু তো ওখানেই আছে না, কথা বলবি? হৃদা আশার আলো খুঁজে পায়। তাড়াতাড়ি করে ডুবার কাছ থেকে শ্যামর নাম্বার নেয়। কল করতেই কল যায়, তবে কলটা রিসিভ হচ্ছে না। শ্যাম তো ততক্ষণে তার বোনের খোঁজ করতে নেমে পড়েছে। এত এত মেয়ের মাঝে তার ছোট্ট বোনটাকে পেতে সে মরিয়াও হয়ে গিয়েছে। এখন ফোনের দিকে তার কোনো নজর নেই। হৃদা কয়েকবার শ্যামর নাম্বারে ট্রাই করে, ফলাফল শূন্য। রাগে বিরক্তিতে হৃদা ফোনটা ছুঁড়ে মারে। বিছানায় বসে মাথায় হাত দিয়ে বসে থাকে। হঠাৎই ড্রয়িং রুম থেকে নওশিন বেগমের মৃদু চিৎকারে আওয়াজই পাওয়া যায়। হৃদা চমকে ওঠে। তোবারও সেম অবস্থা। দু বোন একত্রে দৌড়ে ড্রয়িং রুমে যায়। গিয়ে দেখে নওশিন বেগম মুখে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে আছেন। সোফায় বসা কবির সাহেব মেয়েকে দেখেই তাড়াতাড়ি মেয়ের কাছে যান। হৃদা কিছু না বুঝে বাবার দিকে ফালফাল করে তাকিয়ে বলে, কিছু হয়েছে আব্বু? আম্মু এমন কেন করছে? কিছু হয়নি মা, তুমি শান্ত হও, প্যানিক করবে না। এখনো সঠিক নিউজ পাওয়া যায়নি। কিসের নিউজ? হৃদার চোখ টিভির পর্দায় গিয়ে পড়ে। সেখানে লাল ব্রেকিং নিউজের ব্যানারে ভেসে উঠে একটা নিউজ। সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সফর অভিযানে বিপুল সংখ্যক নারী উদ্ধার। অভিযানে বেশ কয়েকজন অপরাধী আটক, তবে অভিযানের নেতৃত্বদানকারী এক মেজর এখনও নিখোঁজ। নিখোঁজ কথাটি দেখা মাত্র হৃদার সারওয়ারের কথাই মনে পড়ে। সে থমকে যায়, হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে। কবির সাহেব আর তুবা দৌড়ে এসে হৃদাকে ধরে। হৃদা হঠাৎই কিছুটা ফিসফিস করে বলে ওঠে, এটা উনি না, উনি হতেই পারে না। উনি তো আমায় কথা দিয়েছেন, উনি ফিরবেন আমার কাছে। এই মিথ্যে এসব, ওরা মিথ্যে বলছে। আব্বু, ওরা মিথ্যে বলছে, তাই না? শেষ কথাটা জোরেই বলে ওঠে। কবির সাহেব মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলেন, মা, মা আমার, এটা সারোয়ার না। দেখো তুমি একবার ওর নাম নেয়নি, দেখবে সারোয়ার ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। আব্বু, আমি সেই রাত থেকে ওনাকে ফোন করছি, উনি ধরছেনই না। কেমন ইগনোর করছেন আমায়। উনি ঠিক আছে না বলো? হ্যাঁ মা, সারোয়ার একদম ঠিক আছে, হয়তো কাজে ব্যস্ত তাই ফোন করতে পারেনি। কিন্তু নিউজে তো বলছে 3 জন অফিসার তার টিম ছিল। দেখো, দুজনকে তো ঠিক দেখালো, আমার সার্ভারকে দেখাচ্ছে না তো। উনি নিখোঁজ। হৃদা হঠাৎ বাবার কাছ থেকে সরে যায়, দৌড়ে নিজের রুমে যায়। তাকে দৌড়াতে দেখে তুবাও সাথে যায়। হৃদা পাগলের মতো ফোন হাতে নিয়ে ক্রমাগত সারওয়ারের নাম্বারে ডায়াল করছে।
হৃদার আঙুল কাঁপছে। সে জেদ ধরে বসে আছে সারওয়ারকে এবার ফোনটা রিসিভ করতেই হবে। হৃদার পাগলামি দেখে তুবা ফোনটা হাত থেকে কেড়ে নেয়, চিৎকার করে বলে ওঠে, ফোনটা বন্ধ বলছে আপু। এভাবে হাজারবার কল করলেই ফোন অন হয়ে যাবে না। তুই শান্ত হ আপু, ভাইয়া নিজেই তোকে কল করবে দেখিস। এমন সময় সুরাইয়া বেগমের ফোন আসে। হৃদা রিসিভ করতেই উনি কান্না ভেজা কণ্ঠে বলেন, রিদা, আমার সারোয়ারের খোঁজ পেয়েছো? ফোন করেছে তোমায়? আমি অনেকবার ফোন করলাম, ধরছে না আমার ফোন। হৃদা কেমন করে বলে ওঠে, আমি উনি বলেছিল আমার কাছে ফেরত আসবেন উনি। দেখছেন কত মিথ্যুক আপনার ছেলে, বড্ড বেইমান উনি। আমায় কথা দিয়ে উনি পালালেন, কথা রাখলেন না। সুরাইয়া বেগমের সাথে কথা বলে হৃদা ভেঙে পড়ে। হঠাৎই ফুপিয়ে কান্না করে ওঠে। তার মন বলছে তার সারওয়ার ভালো নেই। সে অনুভব করতে পারছে সারওয়ার কষ্ট পাচ্ছে। হৃদাকে কান্না করতে দেখে তুবা তাকে জড়িয়ে ধরে। হৃদা অঝরে কান্না করতে থাকে। সে কোনোভাবেই নিজের মনকে সান্ত্বনা দিতে পারছে না। অপরদিকে বেসমেন্টের অনেক ভেতরে এক কোনায় সারওয়ার পড়ে আছে। কোমরের দিকে তার ইউনিফর্ম রক্তে ভেজা। দেখে মনে হচ্ছে এতক্ষণ সে জ্ঞান হারিয়ে পড়েছিল। মাত্রই তার জ্ঞান ফিরল। একটু নড়তে গেলে টের পায় শরীরের অসহ্য ব্যথা। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। চারপাশ হাতড়ে আগে ওয়াকিটকি খুঁজতে থাকে, তবে সেটা তো আরো আগেই তার কাছ থেকে আলাদা হয়ে গেছে। তবে অনুভব করে নিজের পাশে আরো একজনের নিথর দেহ পড়ে আছে। মনে পড়ে রাতের ধস্তাধস্তিতে একসময় সে ছেলেটিকে গুলি করেছিল, তবে তার আগেই তার কোমরে ছুরির আঘাত করা হয়েছে। সাথে সাথেই ছুরিটা টেনে বের করে ফেলায় অনেক ব্লাড লস হয়েছে তার। তবে মরার উপর খাড়ার ঘা হয়ে চেপে বসেছে হাঁটুর কিছুটা উপরে। উরুর নরম মাংসে গেঁথে থাকা বুলেটটি রাতের গোলাগুলির এক পর্যায়ে তার পায়ে লেগেছিল। তবুও সে সেভাবেই অভিযান চালিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে কোমরে থাকা আঘাতটি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। জ্ঞান হারানোর পূর্ব মুহূর্তে দেখেছে তাদের অফিসাররা সব মেয়েদের উদ্ধার করেছে। ওয়াকি টকিতে খবর পেয়েছিল রহিমকেও আটক করা হয়েছে। তারপরে সেই অতিরিক্ত ব্লাড লসে অজ্ঞান হয়ে পড়েছিল। তাই আর কারোর সাথে যোগাযোগ করতে পারেনি, নিজের পরিস্থিতির কথাও জানাতে পারেনি। তবে সে জানে তাকে উদ্ধার না করে কেউ ঘটনাস্থল থেকে যাবে না। এতক্ষণে নিশ্চয়ই তার খোঁজ করা শুরু হয়ে গিয়েছে। মুখে তার এক বিন্দু মৃদু হাসি ফুটে ওঠে। নিজের পেশার উপর খুব গর্ববোধ হয় তার। তারা নিজেদের দায়িত্ব পালন করতে সর্বদা এক ধাপ এগিয়ে থাকে। সারওয়ারের নিঃশ্বাস ধীর হয়ে পড়ে। বুকের ভেতরটা কেমন ভারী লাগছে। শরীরের অসহ্য ব্যথায় সে আরো টিকে থাকতে পারছে না। চোখের সামনে হৃদার হাস্যোজ্জ্বল মুখটি ভেসে ওঠে। মনে পড়ে হৃদাকে দেয়া তার কথাটি। তাকে ফিরতে হবে, হৃদাকে কথা দিয়েছে সে। চেষ্টা করে উঠে বসতে, তবে পায়ে একদমই শক্তি পাচ্ছে না, বরং নড়াচড়া করলে ব্যথা আরো বেড়ে যাচ্ছে। সারোয়ার হাল ছেড়ে দেয়। কিছুই করার নেই তার। তাকে উদ্ধার করতে রেস্কিউ টিম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত হৃদার জন্য হলেও তাকে টিকে থাকতে হবে। রিদানের বিয়ের প্রস্তাব পেয়ে ইরিন সেদিন লজ্জায় কিছুই বলতে পারেনি। কোন রকমে রিদানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত উঠে ইমনের কাছে চলে গিয়েছিল। বোনের এমন বলদামিতে ইমন নিজেও অবাক হয়ে গিয়েছিল। বারবার চেষ্টা করেও ইরিনকে ঠেলে রিদানের কাছে পাঠাতে পারেনি। অগত্যা রিদানকে বিদায় জানিয়ে তাকে চলে আসতে হয়েছিল। বাসায় এসে সে কি ঝগড়া! সুরাইয়া বেগম মেয়েকে অনেক বকেছে। ইরিন গাল ফুলিয়ে বসে কেমন মা তাকে না জানিয়েই তার বিয়ে ঠিক করে ফেলেছে, তাও আবার তারই শিক্ষকের সাথে। আর রিদানের কথা ভাবতে গেলে ইরিন আরো লজ্জায় পড়ে যায়। ইস, এভাবে কেউ বিয়ের কথা বলে নাকি? এখন কলেজের সবার সামনে মুখ দেখাবে কি করে? সেদিনের পর থেকে রিদানের সাথে আর কথা হয়নি।
এমনিও ইরিন পড়া চোর, কলেজে যেতে চায় না। তার উপর শুভার মৃত্যুর পর থেকে কলেজে তার জন্য আরো বিষাক্ত হয়ে গেছে। এখনো সে কলেজে যেতেই চায় না। ইমন একাই যায়। ইমনকে দেখে বোঝার উপায় নেই সে কেমন আছে। বাসায় নিজের রুমে চুপচাপ থাকে। মা কিংবা ইরিন আছে, কাছে গেলে দুষ্টুমি গল্প করে, আবার পরে চুপচাপ থাকে। সারোয়ারের নিখোঁজ থাকার খবর শোনার পর থেকে তাদের ফ্যামিলিতে টেনশন বেড়ে যায়। ইরিন তো এমনিও ইমোশনাল একটা মেয়ে। এভাবে একের পর এক খাবার সংবাদ শোনার পর ইরিন আর সহ্য করতে পারছে না। দূরত্ব থাকলেও বড় ভাইকে সে অনেক ভালোবাসে। আর সুরাইয়া বেগম তো বড় ছেলের চিন্তায় নাওয়া খাওয়াও ভুলে যাচ্ছেন। তবে ইমন যথেষ্ট শক্ত থাকার চেষ্টা করেছে। একদিকে মা বোনকে শান্ত করা, অপরদিকে ক্রমাগত সারোয়ারের খবর নেওয়ার চেষ্টা করেছে সে। বড় ভাই তো তার হাতেই মা বোনের দায়িত্ব দিয়ে রেখেছে, তাকেই তো সবাইকে সামলাতে হবে। অন্যদিকে সারোয়ারের টেনশন করতে করতে হৃদা পাগল হয়ে যাচ্ছে। খবরে যখন সারোয়ারের নিখোঁজের কথা সুনিশ্চিত করে বলে দেয় তখন হৃদা অজ্ঞান হয়ে পড়ে। অতিরিক্ত টেনশনে তার প্রেশার ফল করেছে। আর তার এমন অবস্থা দেখে তুবা কাঁদতে থাকে। মেয়েকে ফেলে কবির সাহেব অফিসে যেতে পারেন না। বাসায় থেকে মেয়েকে শান্ত করতে চেষ্টা করেন। জ্ঞান ফিরতেই হৃদা আবারও পাগলামি শুরু করে। আব্বু আমি যাব, আমি ওনার কাছে যাব, উনি ঠিক নেই। যাব আমরা, তুমি শান্ত হও। দেখবি ঠিক আমরা সারোয়ারের খবর পেয়ে যাব। রিদান তো যোগাযোগ করছেই। রিদান খবর পাওয়া মাত্রই বাসায় চলে এসেছিল। চেষ্টা করেছে ক্যান্টনমেন্টে খোঁজ নেওয়ার। অপরদিকে তুবাও চেষ্টা চালাচ্ছে একটু সাম্যর সাথে কথা বলা যায় কিনা। যদি একটু সারোয়ারের খবর পাওয়া যায়। সাম্য তো তার ফোনের মায়া ত্যাগ করে নিজের বোনকে খুঁজে চলেছে। পুলিশরা যেসব ভিকটিমদের নিয়ে এসেছে তাদের মধ্যে দিয়াকে খুঁজছিল সে। প্রথমে না পেয়ে সে প্রচুর ভয় পেয়ে যায়। একদিকে সারোয়ারের খবর নেই, সারোয়ার থাকলে তো নিশ্চয় তাকে একটু সাহায্য করত। সাম্য পাগলের মতো খুঁজতে থাকে, বিড়বিড় করে বলতে থাকে, বোন আমার, কোথায় তুই? ভাইকে একটু দেখা দে তো, তোকে পেলে আমি অনেক দূরে চলে যাব। কেউ তোকে আর ছুতে পারবে না। ভাইয়া তোকে একদম বুকের মাঝে আগলে রাখবো। সাম্যর গলা কাঁপছে, চোখ দুটো টলটমল করছে। আতঙ্কে দুশ্চিন্তায় সাম্য পাগল হয়ে যাচ্ছে। সে এক একটা মুখের দিকে তাকাচ্ছে আর নিজের বোনকে খুঁজছে। হঠাৎ তার চোখ পড়ে এক কোণায় বসে থাকা একটা ছোট্ট মেয়ের দিকে। মেয়েটা চুপচাপ বসে আছে, চুলগুলো এলোমেলো, চুল দিয়ে সম্পূর্ণ মুখ ঢাকা পড়ে আছে। তবে সাম্য তাকে চিনে ফেলে, কাপা কণ্ঠে ডেকে ওঠে, দিয়া। মেয়েটি প্রথমে তাকায় না, পরে পরিচিত কণ্ঠস্বর শুনে মেয়েটি মাথা তুলে তাকায়। মেয়েটির চোখে আতঙ্ক স্পষ্ট প্রকাশ পাচ্ছে। কয়েক সেকেন্ডের মাঝে ভাইকে চেনা মাত্রই ফুপিয়ে কান্না করে দেয়। ভাইয়া। সাম্য দ্রুত বোনকে বুকে আগলে ধরে। ভাইয়ের বুকে হামলে পড়ে। মেয়েটা হু হু করে কান্না করে ওঠে। সাম্য চোখের পানি ছেড়ে দেয়। আজ কতগুলো দিন পরে বোনের চেহারাটা দেখতে পেল সে। দিয়ার মাথায় হাত বুলিয়ে সে মাথায় এলোমেলো চুমু খেতে থাকে। দিয়া কান্না করে বলে ওঠে, ব্যথা ভাইয়া। সাম্য নিজের বুক থেকে দিয়াকে সামনে এনে দেখে মেয়েটার মুখমণ্ডল জুড়ে কেমন কালো কালো দাগ পড়ে আছে। গলার এক পাশে বেশ কালচে একটা দাগ। সারা শরীরেই এমন অসংখ্য দাগ রয়েছে। সাম্যের বুকটা কেঁপে ওঠে। যে বোনকে সে এতটা আগলে রেখেছে সারা জীবন, সেই বোনকে কয়েকটা জানোয়ার এভাবে আঘাত করলো। দিয়া ফুপিয়ে উঠে বলে, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। তোমার সব কথা শুনবো। ওরা আমাকে অনেক মেরেছে, শুধু তোমার কাছে আসতে চেয়েছি বলে। ওরা অনেক খারাপ, অনেক খারাপ। ভাইয়া এসে গেছি। আর কেউ আমার বোনকে কিছু করতে পারবে না। তোকে নিয়ে অনেক দূরে চলে যাব আমি। কেউ তোর ছাও পাবে না। তারপর মেডিকেল টিমের সদস্যদের ডাকে তার বোনের ট্রিটমেন্ট করার জন্য। ভিকটিম সবাইকে তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছে। কারো সিরিয়াস,
সমস্যা পেলে চিকিৎসার জন্য পাঠাবে। বোনকে পেয়ে সাম্য এতক্ষণে স্বস্তি পায়। হঠাৎ তার মনে পড়ে সারোয়ারের কথা। আশেপাশে তাকিয়ে অপারেশন থেকে ফিরে আসা আর্মির সদস্যদের ট্রিটমেন্ট নিতে দেখে। এদের সবাই সাধারণ ব্যথা পেয়েছে, যারা একটু সিরিয়াস ব্যথা পেয়েছে কিংবা গুলি লেগেছে তাদের CMH এ পাঠানো হয়েছে। সাম্য একটু সারোয়ারের খবর নিতে সামনে এগোতে নিলে দিয়া তাকে খামচে ধরে। বোনের ভিতর চেহারা দেখে সাম্য তাকে শান্ত করতে বলে। আমি এখানে আছি, একজন অফিসারের খবর নিয়ে এখানে আসছি। এরা সবাই ভালো মানুষ, তুই এখানে সেফ শোনা। ভাইয়া তোকে আর হারাতে দেব না। দিয়াকে একটু শান্ত করে সাম্য অফিসারদের দিকে আগায়। এতক্ষণে বোনকে খুঁজতে গিয়ে সে আর কারোর খবর নিতে পারেনি। এবার সারোয়ারের খোঁজ নিতে গিয়ে জানতে পারে সারোয়ার আর টিম এখনো ফিরেনি। সারোয়ারকে পেলে তার টিম একসাথে ফিরবে। রেস্কিউ টিম সারোয়ারকে উদ্ধারের কাজে লিপ্ত। এমন খবর শুনে সাম্য চমকে যায়। তারা ভেতরের খবরগুলো সহজে কাউকে জানায় না। প্রেসের লোকেরা সেখানে উপস্থিত বলে যা খবর পাচ্ছে তাই প্রকাশ করছে। তবে সাম্যকে এই খবরটা অফিসারদের একজন জানায়, কারণ সাম্যের জন্য তাদের অপারেশনে অনেক সাহায্য হয়েছে। তাছাড়া সারোয়ার নিজেও সাম্যকে বেশ প্রাধান্য দিয়েছিল। বিষয়গুলো নিজ থেকে তারা পরখ করায় সাম্যকে বিশ্বস্ত ভেবেছে। বেসমেন্টের ভেতরে সবটা অন্ধকার হয়ে আছে। বাহিরে দিনের আলো থাকলেও ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ, সাথে রক্তের গন্ধে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। সারোয়ারের শরীর থেকে অনেকটা রক্তক্ষরণ হয়ে যাওয়ায় সে আরো দুর্বল হয়ে পড়েছে। দৃষ্টি ঝাপসা হয়ে পড়েছে, নিঃশ্বাস ক্ষীণ আর ভারী হয়ে গেছে। হঠাৎ তার কানে কিছু পায়ের আওয়াজ ভেসে আসে। রেস্কিউ টিম থেকে খুঁজে পেয়েছে। তাদের অনেক দেরি না হলেও বেশ দেরি হয়ে গেছে। শরীর থেকে অনেকটা রক্ত ঝরাই সারোয়ার প্রায় জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। কানে সবার আওয়াজ আসলেও সে উত্তর দিতে পারছে না। চারদিকে তাড়াহুড়ো লেগে যায়। দ্রুত সারোয়ারকে রেস্কিউ করা হয়। সারোয়ারের টিমের সদস্যরাও অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে। তবুও তারা টিম লিডারকে ছাড়া যায়নি। ক্যান্টনমেন্টের ভেতর দ্রুত গতিতে একটা অ্যাম্বুলেন্স ঢুকে পড়ে। স্ট্রেচারে শুয়ে আছে মেজর সারোয়ার। শরীরটা নিস্তেজ পড়ে আছে, রক্তে ভেজা ইউনিফর্ম। CMH এর নেওয়া মাত্র দ্রুত তার চিকিৎসা শুরু হয়। বিপি ড্রপ করছে তার। হেভি ব্লিডিং এর ফলে সারোয়ার অচেতন হয়ে আছে। পায়ের উরুতে এখনো গুলি আটকে আছে। দ্রুত অপারেশনের জন্য তাকে ওটিতে নেওয়া হয়। বাকি সদস্যদের সবারই চিকিৎসা নেওয়া হয়। রুবেলের নিজেরও আঘাত লেগেছে, তবে সেটা পরিমাণে কম, তাই সে বেশ ফিটফাট আছে। শত্রুপক্ষের ছড়া গ্রেনেডের ফলেই আঘাতের পরিমাণটা বেশি হয়েছে। নিজের চিকিৎসা শেষে রুবেল নিজের পরিবারে যোগাযোগ করে। এতক্ষণে এখানকার অভিযানের নিউজ সবার কাছে পৌঁছে গেছে। তার সাথে কথা বলে পরিবার একটু স্বস্তি পেয়েছে। হঠাৎই তার সারোয়ারের মায়ের কথা মনে পড়ে। সেবার সারোয়ারের হাতে গুলি লাগার পর তিনি এসেছিলেন। তখন তাকে বলে গিয়েছিলেন যাতে সারোয়ারের সকল খবর শোনাতে ওনাকে জানায়। ওনারা নিশ্চয়ই অনেক টেনশন করেছেন। এক মায়ের কথা সে ফেলতে পারে না। জমা দেওয়া ফোনগুলো থেকে সারোয়ারের ফোন নেয় সে। বন্ধ ফোনটা চালু করে যাতে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারে। হৃদয় একটু পর পর সারোয়ারের নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করে। এভাবে কয়েকবার ফোন করার পর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফোন রিসিভ হয়। হৃদা ফোন কানে নিয়েই বলে ওঠে, হ্যাঁ, হ্যালো মেজর সাহেব, ঠিক আছেন আপনি? আপনি কথা কেন বলছেন না? সহধর্মিনী নামে সেভ করা নাম্বার থেকে বারবার কল আসায় রুবেল রিসিভ করতে বাধ্য হয়। রুবেল একটু গলা খাকারি দিয়ে বলে, দুঃখিত ম্যাম, আমি স্যারের টিমে একজন সদস্য বলছি। আপনি আপনাদের স্যার কোথায়? ওনার ফোন আপনার কাছে কেন? জবাব দিন আমায়। উনি কেন কল রিসিভ করলেন না? ম্যাম একটু শান্ত হন, স্যার একটু ব্যস্ত, তাই আমাকে কলটা রিসিভ করতে বললেন। হৃদয় একটু শান্ত হয়ে বলে,
কিসের ব্যস্ত উনি? আচ্ছা, উনি কি আপনাদের গতকালের অপারেশনে ছিলেন না? জি ম্যাম, তাই তো ফোনটা বন্ধ রাখতে হয়েছিল। হৃদা এবার কঠোর গলায় বলে। ওনার কাছে ফোনটা দিন, আমি কথা বলবো। বলুন ওনার ওয়াইফ জরুরি ভিত্তিতে ওনাকে কথা বলতে বলেছে। রুবেল নাকচ করে বলে। দুঃখিত ম্যাম, স্যার এখন কথা বলতে পারবে না। একটু থেমে পুনরায় বলে ওঠে। ম্যাম, আমার মনে হয় আপনার এখন আসা উচিত। হৃদা থমকে গিয়ে বলে। মানে ওনার সাথে এখন কথা বলতে আমার সেখানে যেতে হবে? জি ম্যাম। এই, আপনি সত্যি করে বলুন আপনাদের স্যার ঠিক আছেন তো? প্লিজ একটু কথা বলিয়ে দিন না ওনার সাথে। আমার মন আর মানছে না। ওনার কণ্ঠ না শোনা পর্যন্ত আমি শান্তি পাবো না। দুঃখিত ম্যাম, কথা বলতে হলেও আপনাকে আসতে হবে। আপনি পারলে রওনা করে দেন। প্রয়োজনে আমি সিএমএইচ পর্যন্ত আপনাকে এগিয়ে দিয়ে আসবো। সিএমএইচ? উনি ঠিক নেই না? আপনি বলুন, আমার সত্যিটা বলুন প্লিজ। ফোনের ওপাশ থেকে রুমের দীর্ঘশ্বাস শোনা যায়। নিচু স্বরে ছোট্ট করে একটা উত্তর ভেসে আসে। জি ম্যাম। হৃদার হাত থেকে ফোন পিছলে যায়। তাকে কথা বলতে দেখে সবাই এদিকেই তাকিয়েছিল। তার হাত থেকে ফোন পড়ে যেতে দেখে হৃদান এসে ফোন তুলে নেয়। নিচে রুবেলের সাথে কথা বলে সব জেনে নেয়। হৃদা চুপচাপ হয়ে গেছে। হৃদান শান্তভাবে সবাইকে জানায়। যতটুকু বুঝলাম একদম সিরিয়াস কিছু না, আবার কমও না। খালামুনি, তুমি হৃদার ব্যাগ গুছিয়ে দাও, আর তুবা ওকে তৈরি করিয়ে দে। আমি ওকে নিয়ে সারোয়ারের কাছে যাচ্ছি, আর ওর শ্বশুরবাড়িতে কথা বলো, তারাও গেলে সাথে নিয়ে যাব। এখান থেকে আর কারো যেতে হবে না। আমি ফোন করে আপডেট জানাবো তোমাদের। মুহূর্তের মাঝে এই সব গোছগাছ করা হয়। হৃদা অস্বাভাবিক শান্ত হয়ে গেছে। সারোয়ারের খোঁজ পাওয়ার পর থেকে চুপচাপ হয়ে গেছে। তুবা তাকে তৈরি করতে সাহায্য করে। আপু, একটু পানি খেয়ে নে। হৃদা হঠাৎই ফিসফিসিয়ে বলে ওঠে। উনি ঠিক আছে বলো, কিছু হবে না বলো। কিছুই হবে না ভাইয়া, গিয়ে দেখবি সামনে একটু আঘাত পেয়েছে হয়তো। তুই গেলে ভাইয়া ভালো হয়ে যাবে। হৃদার ইরিনদের সাথে নিয়ে হৃদাকে নিয়ে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেয়। সারোয়ারের খোঁজ পেয়ে সবাই একটু শান্ত হয়েছে, তবে হৃদার টেনশন কমছে না। সারোয়ার কি পরিস্থিতিতে আছে তা সরাসরি না দেখা পর্যন্ত সে শান্তি পাবে না। হৃদান রুবেলের সাথে যোগাযোগ করে। ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করা, সিএমএইচে পৌঁছা, সব ক্ষেত্রে রুবেল অনেক সাহায্য করে। হাসপাতালের করিডোরে সাদা আলো ঝলমল করছে। চারপাশে ওষুধের গন্ধ, নিঃশব্দ চাপা উত্তেজনা। দূরে কোথাও স্ট্রেচারের শব্দ ভেসে আসছে। তারা যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে সারোয়ারের অপারেশন শেষ হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অনেক রক্ত দেয়া লেগেছে, রুবেল জানায়। ডাক্তারের সাথে কথা হয়েছে আমার। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে রক্ত দেওয়া লেগেছে। ক্লোজ মনিটরিং এর জন্য আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তার জানিয়েছে তিনি স্টেবল আছেন এখন। সুরাইয়া বেগম বলেন। রুবেল বাবা, একটু দেখা করতে দিবে আমার ছেলেটার সাথে? আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, আপনারা বসুন এখানে। ইরিন ইমনের সাথেই দাঁড়িয়েছিল। হৃদান তাদেরকে বসতে বলে সুরাইয়া বেগমকে একপাশে বসান। তবে হৃদা এগিয়ে যায় আইসিইউ এর দরজার সামনে। দরজার কাছ দিয়ে ভেতরে তাকিয়ে দেখে সাদা বেডের উপর সারোয়ার শুয়ে আছে। ব্যান্ডেজ মোড়া শরীর, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন নিয়ে কতটা শান্তিতে শুয়ে আছে। শক্তপোক্ত দেহের লোকটাকে এভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় বেডে পড়ে থাকতে দেখে হৃদা সহ্য করতে পারছে না। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অপেক্ষা করতে থাকে কখন সেই লোকটা চোখ মেলে তাকাবে আর তাকে বুকে টেনে নিবে। এই তপ্ত হৃদয়টা শান্ত করতে যে সেই শক্তপোক্ত বুকটা অতি প্রয়োজন। শক্তপোক্ত দেহের লোকটাকে এভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় বেডে পড়ে থাকতে দেখে হৃদা সহ্য করতে পারছে না। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অপেক্ষা করতে থাকে কখন সেই লোকটা চোখ মেলে তাকাবে আর তাকে বুকে টেনে নিবে। এই তপ্ত হৃদয়টা শান্ত করতে যে সেই শক্তপোক্ত বুকটা অতি প্রয়োজন। পেরিয়ে যায় অনেকটা সময়। ডাক্তারের অনুমতি পেয়ে সবাই কাছে থেকে সারোয়ারকে দেখে এসেছে।
সবশেষে হৃদা যায় সারোয়ারের কাছে। লোকটার সমগ্র মুখমণ্ডল পর্যবেক্ষণ করে সে। সারা শরীরের পাশাপাশি মুখেও বেশ আঘাত আছে। সেখানে ওষুধ লাগিয়ে দেওয়া একটা আঘাত চোখের নিচ দিয়ে গিয়েছে। হয়তো চোখে কিছু পড়া ছিল বলে চোখ রক্ষা পেয়েছে। হাতেও ছোটখাটো কয়েকটা আঘাত আছে স্যালাইন মনিটরের। তার এত সবের মাঝে হৃদা কোথায় হাত ছোঁয়াবে তা বুঝতেই পারছে না। তবুও সে সন্তর্পণে সারোয়ারের হাতে হাত ছোঁয়ায়। তবে সারোয়ারের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। হৃদার খুবই ক্লান্তি অনুভূত হয়, আর পারছে না এত টেনশন নিতে। মনে চাচ্ছে এখনই সে শক্তপোক্ত বুকে হামলে পড়তে, কিন্তু তা তো অসম্ভব। শরীরে বড় বড় আঘাত রয়েছে, সব বিপদ কেন এই লোকটার উপর দিয়েই যায়? আরো অনেকেই তো ছিল সেখানে, তাদেরও আঘাত লেগেছে। তবে ওনার মতো তো আইসিইউর পর্যন্ত আসতে হয়নি কারোর। ভিজিটিং আওয়ার এর পরে আর দেখা করার সুযোগ নেই, তাই হৃদাকেও বেরিয়ে আসতে হয়। পেরিয়ে যায় অনেকটা সময়, সারোয়ারের জ্ঞান ফিরেনি। রুবেল এসে তাদের সারোয়ারের কোয়ার্টারে নিয়ে যেতে চেয়েছিল, তবে সারোয়ারকে সম্পূর্ণ সুস্থ না দেখে তারা যেতে রাজি হয়নি। তাই রুবেলও আর জোর করেনি, বরং হৃদানকে সাথে নিয়ে গিয়ে সবার জন্য খাবারের ব্যবস্থা করতে যায়। ইমন আর ইরিন একত্রে বসেছিল। ইরিন এখন চুপচাপ ভাইয়ের কাছে কাঁধে মাথা রেখে এক বাহু জড়িয়ে ধরে বসে আছে। হৃদান যেতে গিয়ে একবার ইরিনের দিকে তাকায়, মেয়েটা কেমন ঘুমে ঢুলছে। বেশ ক্লান্তি জেগে ধরেছে তাকে, তাই হয়তো এত ঘুম পাচ্ছে তার। সেদিনের ঘটনার পর ইরিনের সাথে আর কথা হয়নি। কেন হয়নি জানা নেই। হয়তো হৃদান নিজেও কিছুটা অভিমান করেছে ইরিনের প্রত্যাখ্যানে। বিয়ের প্রস্তাব দেওয়ার পর কোনো উত্তর না দিয়ে চলে আসাকে প্রত্যাখ্যানই তো বলবে। ইরিন চোখ মিলে তাকাতেই হৃদানের সাথে চোখাচোখি হয়ে যায়। এতে হৃদান নিজের চোখ সরিয়ে নেয়, তারপর রুবেলের সাথে বাহিরে চলে যায়। বিষয়টা ইরিনের চোখে পড়ে। হৃদান কি তাকে ইগনোর করলো? ইরিন ব্রু কুঁচকে ফেলে। মনে পড়ে সেদিনের পর থেকে হৃদানও তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করে উনি। লোকটা কি রাগ করলো নাকি? ইরিন একটু নড়ে চড়ে বসে, ভাইয়ের কাঁধে মাথা রাখা অবস্থাতেই ভাইয়ের হাতের ফোনের দিকে তাকায়। দেখে তাদের কলেজের গ্রুপে সবার কথা হচ্ছে। সবার কথার টপিক হলো সুভা। সুভার কথাই সবাই স্মরণ করছে। কতদিনের আর পরিচয় তাদের, বছরখানেক। এতেই মেয়েটা কিভাবে তাদের মন জয় করে নিয়েছিল। বড্ড মিশুকে ছিল মেয়েটা। ক্লাসে ইরিনের সাথে তার সর্বদা সখ্যতা থাকলেও বাকি সবার সাথেও অনেক হাসাহাসি কথা বলতো। গ্রামের মেয়েগুলো বড্ড সরল হয়, হয়তো সহজেই সবার মন জয় করে ফেলতে পারে। ইমন গ্রুপ চ্যাট থেকে বেরিয়ে সুভার ইনবক্সে ঢুকে। আইডিটা রয়ে গেছে, তবে আইডির মালিকটা আর পৃথিবীর বুকে আর বেঁচে নেই। তাদের ইনবক্সে কথাবার্তা নেই বললেই চলে। মাঝে মাঝে দু একটা ইমনের উত্তর আছে, আর সবই সুভার বলা কিছু সাধারণ কথা। কেমন আছে, কি করছে, কলেজে কিংবা প্রাইভেটে যাবে কি না, এসব সাধারণ প্রশ্নই। আর উত্তরে ইমনের হ্যাঁ বা না ছাড়া বাড়তি কিছুই ছিল না। সে কি জানতো নাকি শুভা এভাবে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে? আগে জানলে হয়তো দুটো ভালো করে কথা বলতো মেয়েটার সাথে। মানুষ যদি ভবিষ্যতে আগে থেকেই জানতে পারত, তাহলে হয়তো বর্তমানটাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করত। শুভার কথা মনে পড়ছে ভাই? ইমন চমকে উঠে ফোন লক করে ফেলে। তারপর ইরিনকে বলে, ঘুমাসনি তুই? হুম, ভাইয়াকে সুস্থ না দেখা পর্যন্ত আমার শান্তি হবে না। ইরিন মাথা তুলে বসে। ইমন বোনের এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দেয়। বাসা থেকে হঠাৎ বেরিয়ে আসায় নিজেদের দিকে খেয়াল রাখার অবকাশ ছিল না তাদের, সেই পরিস্থিতিও ছিল না। সুরাইয়া বেগম বোরখা আর রেডিমেড হিজাব পরেই বেরিয়ে এসেছেন, আর ইরিনের পরনে একটা গোল লং ফ্রক ছিল। ওড়না গলায় ঝুলিয়ে সেভাবেই চলে এসেছে। আর ইমন বাসার টি শার্ট আর ট্রাউজারেই চলে এসেছে। কিছুক্ষণ পরে রুবেল আর হৃদান কিছু খাবার নিয়ে ফেরত আসে। অনেকটা সময় পেরিয়েছে, এর মাঝে কারো কিছুই খাওয়া হয়নি। কিছু না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে,
তার মধ্যে সুরাইয়া বেগম এমনি অসুস্থ, আবার গতকাল থেকে ছেলের টেনশনে খাওয়া ভুলে বসে আছেন। এখন তো সারোয়ারের খবর পাওয়া গেছে সে ভালো আছে, এখন অন্তত নিজেদের খেয়াল রাখা উচিত। রিদান ইমনের হাতে খাবার তুলে দেয়। ইমন তার মায়ের খাবার দিয়ে ইরিনকে দিতে গেলে ইরিন নাক মুখ কুঁচকে নেয়। তার এমনিতেই খারাপ লাগছে, সে খাবে না এখন। ইমনের সাথে জিত দেখালে রিদান পাশ থেকে বলে, ইমন, বোনকে জোর করে হলেও খাওয়াও, না খেয়ে অসুস্থ হয়ে পড়লে এখানে সেবা করার কেউ নেই। এমনিই বড় ভাই অসুস্থ, ভাইয়ের সেবা না করে নিজেও অসুস্থ হয়ে বেডে পড়তে চাচ্ছে নাকি? ইরিন গাল ফুলায়। আগে তো তাও তাকে সরাসরি ধমক দিত, আর এখন কেমন অপরিচিত ভাব করছে। ভুলে গেছে কি বিয়ের প্রস্তাবটা কে দিয়েছে। এমন বোনের মুখে খাবার তুলে দিলেই সে গাল ফুলিয়েই খেতে থাকে। এমন কিছুটা আন্দাজ করতে পারছে রিদান আর ইরিনের মধ্যকার অভিমানের ব্যাপারটা। এটা তো স্বাভাবিকই, একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে সে উত্তর না জানিয়ে প্রত্যাখ্যান করে চলে আসলে ছেলেটা তো রাগ হওয়ারই কথা। মেয়েটা বুঝলো না এটা, বড্ড বোকা তার বোনটা। এত অবুঝ বোকা মেয়েটাকে নিয়ে রিদান সংসার করবে কিভাবে? ক্লান্ত হয়ে যাবে না তো? তেমন হলে আগে থেকেই সবটা ক্লিয়ার করে রাখা উচিত। দরকার পড়লে বোনকে সারা জীবন নিজের কাছে রেখে দিবে, তবু কারোর বিরক্তির কারণ হিসেবে পাঠাবে না। যদি রিদান তাকে নিশ্চয়তা দিতে পারে ইরিনকে সুখে রাখার, তবেই তাকে রিদানের কাছে দিবে, অন্যথায় নিজের অবুঝ বোনটাকে নিজের কাছেই আগলে রাখবে। রিদান গিয়ে রিদাকে নিয়ে খেতে বলে, তবে রিদা না খেয়ে বলে, ভাইয়া খাবো না, আমি একদমই ইচ্ছে নেই। তার মন এখনো আইসিইউ এ শুয়ে থাকা সারোয়ারের দিকেই পড়ে আছে। লোকটাকে সুস্থ না দেখা পর্যন্ত নিজের স্বস্তি পাচ্ছে না, জ্ঞান ফিরছে না কেন এখনো। ভাইয়া ডাক্তার কিছু বললো? ওনার জ্ঞান ফিরছে না কেন? অনেক রক্তক্ষরণ হওয়ায় নতুন করে রক্ত দেওয়া লেগেছে, সেটা বডির সাথে অ্যাডজাস্ট হতে হবে, তো রিকভারি হতে একটু সময় লাগবে। তাড়াতাড়ি জ্ঞান ফিরবে তো? আমি শান্তি পাচ্ছি না, উনি এখনো রেসপন্স করছেন, আমার ভালো লাগছে না ভাইয়া। হৃদার চোখ জোড়া ছলছল করছে। রিদান তার কথার মাঝে মুখে খাবার তুলে দেয়। না চাইতেও হৃদাকে খেতে হয় সেটা। তার একটু ইচ্ছে ছিল না, তবে রিদানের কথাও সত্যি। সে নিজেই অসুস্থ হয়ে পড়লে সারোয়ারের সেবা করতে পারবে না। এখন তো তাকে একদম ফিটফাট থাকতে হবে। অন্তত সেই অসুস্থ লোকটার সেবা করার জন্য হলেও তাকে সুস্থ থাকতে হবে। সারাদিন পেরিয়ে সন্ধ্যারও অনেক পরে সারোয়ারের জ্ঞান ফিরে আসে। সে চোখ মেলে তাকানোর চেষ্টা করে, তবে দৃষ্টি ঝাপসা হয়ে আছে। সারা শরীরে অসহ্য ব্যথা অনুভব হয়। একটু নড়তে গিয়ে কোমরের আঘাতে টান পড়ে, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয় সে। পায়ে শক্তি পাচ্ছে না মোটেও। ধীরে ধীরে মনে পড়তে থাকে গতকাল রাতের কথা, কিভাবে তারা অভিযান চালালো, তারপর নিজের আঘাত আর সকালের রেস্কিউ টিমের তাকে উদ্ধার করা। সবই মনে পড়তে থাকে। পরক্ষণেই মনে পড়ে পরিবারের কথা, রিদানের কথা। তারা কি এখনো তার খবর পায়নি? না পেয়ে নিশ্চয়ই অনেক টেনশন করছে। কথা বলতে হবে তাদের সাথে। মা নিশ্চয়ই অনেক টেনশন করছে। আর রিদা মেয়েটা নিশ্চয়ই অনেক পাগলামি করছে। সেবার যেতেই তো চাচ্ছিলাম না তাকে ছেড়ে, আবার একদিন কথা না বললেই অভিমান করে বসে। সেখানে এমন নিউজ পেলে তো পাগলামি করারই কথা। সারোয়ার নড়ে চড়ে ওঠে, এতে হাতে লাগানো স্যালাইনের নলে টান খায়। তখনই একজন নার্স প্রবেশ করে রোগীকে চেক করত। সারোয়ারের জ্ঞান ফিরতে দেখে দ্রুত ডাক্তার ডাকে। বাহিরের কিছুটা দূরে হৃদারা সবাই অপেক্ষা করছিল, কেউ কোথাও যায়নি। রুবেলকে যেতে হয়েছিল ক্যান্টনমেন্টে খবর দিতে। তাছাড়া অন্যান্য অফিসাররা মাঝে মাঝেই সারোয়ারের খবর নিচ্ছিল। সারাক্ষণই সারোয়ারের কেবিনের সামনে টিমের সদস্যদের আনাগোনা চলছে। প্রয়োজনীয় রক্তের ব্যবস্থাও তারাই করে দিয়েছিল। নার্সের ডাকে ডাক্তার চেক আপে আসে। হৃদারা উঠে এগিয়ে যায়। ডাক্তার চেক আপ শেষে জানায় সারোয়ার এখন স্টেবল আছে, জ্ঞান ফিরেছে, শীঘ্রই কেবিনে শিফট করা হবে। তারা দেখা করতে চাইলে জানায় কেবিনে শিফট করলেই পরে দেখা করতে পারবে। রোগীকে এখন অনেক সাবধানে থাকতে হবে।
হৃদার আর তর সইছিল না। সারোয়ারের সাথে দেখা করার প্রবল ইচ্ছা তাকে চেকে ধরেছে। সারোয়ারকে নর্মাল কেবিনে শিফট করা হয়। সারোয়ার তখনও জানে না তার পরিবারের আসার কথা। রুবেল গিয়ে তার সাথে দেখা করতেই সে নিজের ফোনের খোঁজ করতে থাকে। আগে পরিবারের খবর জানাতে হবে, তারা অনেক টেনশন করছে নিশ্চয়ই। তবে রুমেল কোনো উত্তর না দিয়ে ফোন এগিয়ে দেয়। সারোয়ার ফোন হাতে নিতেই তখনই কেবিনের দরজা ঠেলে একজন মহিলাকে প্রবেশ করতে দেখে। সারোয়ার মাথা ঘুরিয়ে সেদিকে তাকিয়ে মাকে দেখতেই অবাক হয়ে যায়। বিস্ময় তাকে পুরোপুরি ছেকে ধরেছে। আম্মু, সুরাইয়া বেগম তাড়াতাড়ি এসে ছেলেকে ধরে আদর করতে থাকেন। সারোয়ারের মাথায়ও একটা ব্যান্ডেজ লাগানো আছে। ছেলের সারা শরীরে এত আঘাত দেখে তিনি কেঁদে ওঠেন। সারোয়ার মাকে শান্ত করতে এক হাতে মাকে বুকে টেনে নেয়, মৃদু কণ্ঠে বলে, কান্না করো না আম্মু, আমি ঠিক আছি তো। কতটা আঘাত পেলি তুই? অনেক কষ্ট হচ্ছে না? ইস, এত আঘাত। সারোয়ার মৃদু হাসার চেষ্টা করে। এই তো তুমি চলে এসছো, এখন আমি একদম ভালো হয়ে যাব। সারোয়ার একটু ঘন ঘন শ্বাস ফেলছে। সে পুনরায় জিজ্ঞাসা করে, খবর পেলে কোথা থেকে? কার সাথে এসছো? ইরিন এমনকি কোথায় রেখে এসছো? ভাইয়া, ইরিন ইমনকে কেবিনে প্রবেশ করতে দেখে সারোয়ার অবাক হয়, চোখে বিস্ময় প্রকাশ করে বলে, তোরও এসছিস? ইরিন ঠোঁট উল্টে উপর নিচ মাথা নাড়ায়, তারপর ভাইয়ের দিকে এগিয়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে। আচমকা ধাক্কায় আঘাতের মৃদু টান খায়, তবুও টুস শব্দটিও করে না সে। বোনকে বুকে আগলে রাখে ইরিন ভাইয়ের বুকে পড়ে ফুপিয়ে কান্না করে দেয়। ভাইয়া অনেক ভালোবাসি তোমাকে। সারোয়ার হেসে ফেলে, হাসতে গিয়েও পেটের দিকে টান পড়ে। আমিও ভালোবাসি আমার একমাত্র ছোট্ট বোনটাকে। ইমন এসে ভাইয়ের পাশে দাঁড়ায়, মুচকি হাসে ভাইয়ের দিকে তাকায়। মা বোনের মতো সে শুধু পারছে না কান্না করে ভেতরের দুঃখটা প্রকাশ করতে, তার বিনিময়ে সে শুধুই দাঁড়িয়ে দেখতে থাকে। সারোয়ার তার দিকে হাত বাড়ালে সে এগিয়ে আসে। ইমনের মাথায় হাত বাড়ালে সে এগিয়ে আসে ইমনের মাথায় হাত বুলিয়ে সারোয়ার সান্ত্বনা দেয়। সে তো বুঝতে পারে তার ভাইটাও এখনো অনেক ছোট। যেখানে সমবয়সী হয়ে ইরিন কান্না করে কষ্ট প্রকাশ করছে, সেখানে ইমন চুপচাপ বড়দের মতো সবাইকে আগলে রাখার চেষ্টা করছে। সারোয়ার তাকিয়ে থাকে ইমনের দিকে। ছেলেটা কি বড় হয়ে যাচ্ছে নাকি সেদিনে সেই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো আজ কত বড় হয়ে গেল। ছোট্ট ছোট পায়ে সারা বাড়ি দৌড়ে বেড়াতো। সারোয়ার কলেজ থেকে ফিরলে হাত পেতে বসে থাকতো চকলেটের জন্য। খেতে বসলে হাঁ করে বসে থাকতো ভাইয়ের থেকে লোকমা চুরি করতে। বাচ্চা দুটো তো এত বড় হয়ে গেল কবে? সারোয়ার বাস্তবে ফিরে আসে। তার চোখ জোড়া সম্পূর্ণ কেবিন জুড়ে ঘুরছে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার জন্য। সে কি আসেনি? এটা তো অসম্ভব ব্যাপার। সে না এসে থাকতেই পারবে না। সারোয়ারের চোখের চঞ্চলতা যেন ইমন বুঝতে পেরে যায়। সে একটু নিচু হয়ে সারোয়ারকে জানায়, ভাবি এসেছে, বাইরে অপেক্ষা করছে। সারোয়ার তাকাতেই ইমন হাসে, তারপর মাকে তাড়া দিয়ে ইরিনকে নিয়ে বেরিয়ে যায়। সুরাইয়া বেগম ছেলের আচরণ দেখে সবটাই টের পেয়েছেন, তাই সুযোগ করে দিয়েছেন ছেলে আর ছেলের বউকে একটু দেখা করার। তারা বেরিয়ে যেতেই হৃদা কেবিন রুমে প্রবেশ করে। সারোয়ার এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। হৃদার চোখ দুটো পানিতে টলমল করছে। সারোয়ার অল্প হেসে হাত বাড়াতেই হৃদা এগিয়ে আসে, তাড়াহুড়ো করে না একদমই। সে জানে সারোয়ারের সারা শরীরে অনেক ব্যথা, তবে কোথায় কোথায় ব্যথা তা তো আর তার এখনো জানা নেই। তাই সে এসে সারোয়ারের পাশে বসে, তার একটা হাত নিজের কপালে ঠেকায়, তারপর চোখের পানি ছেড়ে দেয়। সারোয়ার তাকিয়েই থাকে কান্নারত তার অর্ধাঙ্গিনীর দিকে। এক সময় মুখ ফুটে মৃদু গলায় বলে ওঠে, বুকে আসো। হৃদা দুদিকে মাথা নাড়িয়ে নাকচ করে নাক টানতে টানতে বলে, আপনার শরীরে ব্যথা আছে? শরীরের ব্যথা ওষুধ উপশম হবে, তবে বুকের ব্যথা তুমি ছাড়া উপশম হবে না। বুকে এসে আমার অশান্ত হৃদয়টাকে শান্ত করে দাও। স্বামীর এমন মায়াময় আহ্বানকে হৃদা তার
আর প্রত্যাখ্যান করতে পারে না। ঝাঁপিয়ে পড়ে স্বামীর বুকে। গত একটা দিনের সকল টেনশনগুলো কান্না হিসেবে স্বামীর বুকে ভাসিয়ে দেয়। আর সারোয়ার বউকে বুকে আগলে রেখে কান্না করার সুযোগ করে দেয়। থাকুক না এইভাবে, কান্না করে বুকটা শীতল করুক। এই সময়টার জন্যই তো সে গত কদিন ধরে অপেক্ষা করছিল। এই একটা মুহূর্তেই আশাই তো এত অপেক্ষা। অবশেষে ঘটল সে অপেক্ষার অবসান। সাম্য সারোয়ারের খোঁজ পাওয়া মাত্র এসেছিল খবর নিতে। সিএমএইচ এ বোনের চিকিৎসা করার মাঝে সে সারোয়ারকে দেখতে এসেছিল, কিন্তু তখন সারোয়ারের অপারেশন চলছিল, তাই দেখা করতে পারেনি। চলে গিয়েছিল বোনের কাছে। অনেকটা সময় পার হলে তারপর বোন সমেত এখন আসে সারোয়ারের খবর নিতে। এসে করিডোরে পরিবারকে দেখে থেমে যায়। পরেই ভাবে এরা তো আর তাকে চিনে না, স্যারের পরিচিত বলে দেখা করে চলে যাবে। তাই সে সারোয়ারকে দেখতে আগায়। হঠাৎ একটা ফোনের আওয়াজে সে থেমে যায়। দেখে সারোয়ারের জন্য অপেক্ষারত বাচ্চা মেয়েটির হাতের ফোনটি বেজে উঠেছে। মেয়েটি ফোন কানে নিয়েই বলে ওঠে, হ্যাঁ তো বাবু, ভাইয়ার সাথে দেখা হয়েছে। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন। হ্যাঁ, রিদা ভাবি ভেতরে আছে। তারপর আমরা ভাইয়ার বাসায় গিয়ে থাকবো। তুবা। তুবা নামটাই তো বলল। সাম্যর চোখ ছলছল করে ওঠে। পুরনো কথা স্মরণে আসে। তুবার মায়াময় চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। সেদিনের সেই কান্নারত ছোট্ট মুখটি এখনো তার অন্তর কাঁপিয়ে দেয়। সাম্য আর এগোতে পারে না। ভাইয়ের হাতের মুঠোয় বন্দি থাকা দিয়া ভাইয়ের দিকে তাকায়। ভাইয়া, সাম্য চমকে উঠে তাকায়। আমরা দেখা করবো না ওই আঙ্কেলের সাথে? না করলে হয় না? দেখলে আমি ওনাকে ধন্যবাদ দিতাম। উনি অনেক ভালো জানো ভাইয়া। ওনার মতো একটা আঙ্কেল যখন ভেতরে আমাদের বাঁচাতে গেল তখন খুঁড়িয়ে হাঁটছিল, ব্যথা পেয়েছিল অনেক, তবুও আমাদের বাঁচিয়েছে। হ্যাঁ দিও, সারোয়ার সাহেব এই ছিলেন সেখানে। উনি বড্ড ভালো মানুষ। চলো দেখা করে আসি তাহলে। এখন না, পরে আসবো আমরা। এখানে অনেক মানুষ। তাহলে কোথায় যাব আমরা? হেই শ্যাম্য, কারোর ডাকে সাম্য পাশ ফিরে তাকায়। দেখে রুবেল হাসি মুখে এগিয়ে আসছে। রুবেলের কপালের দিকটা একটু ব্যান্ডেজ করা, তাছাড়া হাতে কোনোই ব্যান্ডেজ করা আছে। রুবেল এসে হাসি মুখে তাকে সোজা জড়িয়ে ধরে, পিঠে হালকা একটা চাপড় দিয়ে বলে, কংগ্রেস ম্যান, বোনকে ফেরত পেয়েছো। ভালো থেকো দুজনে। বোনকে সাবধানে রাখবে এখন থেকে। তারপর দিয়ার দিকে তাকায়, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মিষ্টি একটা মেয়ে, সাবধানে থাকবে। ভাইয়ের সব কথা শুনে চলবে, অবাধ্য হবে না। আমার আবার বোনের বড্ড শখ ছিল জানো। তবে পেয়েছি একটা সুপারম্যান ভাই। আমি বাড়িতে গেলেই তারা যত কেরামতি আছে সব দেখাবে। বড্ড দুষ্ট একটা ছেলে। আর আমার দিও সবচেয়ে বেস্ট, আমার ছোট পাখিটা। আর ভাইয়ার অবাধ্য হবে না। রুবেল বলে, স্যারের সাথে দেখা করতে যাচ্ছ? চলে যাই। এখন না, পরে যাব। তো থাকবে কোথায় এখন? কালকে দেশের বাড়ি ফেরত যাব। আজকে বাইরে কোথাও রাত কাটিয়ে নেব। আরে চলো তো, আমাদের গেস্ট হাউসের থেকে যাবে। ব্যাপার না, খাওয়া দাওয়া করছো তো? এখনো হয়নি আসলে। কি বাচ্চা মেয়েটা না খাইয়ে রাখছো? চলো আমরা সাথে ক্যান্টিনে। আজকে এই ছোট্ট বোনটাকে আমার পক্ষ থেকে ট্রিট দেওয়া হবে। আম্মু চাইলেও না করতে পারে না। সত্যি বলতে তার কাছে এখন টাকার বড্ড সংকট পড়েছে। ছোট বোনটার দিকে তাকিয়ে হলেও তাকে সমস্ত আত্মসম্মান বিসর্জন দিতে হলো। কি ভেবে যেন রুবেল ইরিনদের দিকে এগিয়ে যায়। সে গিয়ে ইরিন ইমনের সামনে দাঁড়াতেই রিদান সেদিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ইরিন কেমন মুচকি হেসে রুবেলের সাথে কথা বলছে। কি কথা বলছে তার জানা নেই, তবে ভেতরটা কেমন হিংসায় জ্বলে যাচ্ছে। অপরদিকে রুবেল শুধু বলছিল তারা নাস্তা করবে কিনা। ইরিন শুধু মুচকি হেসে প্রত্যাখ্যান করছিল। আর তার এই মুচকি হাসির
হাসিটা রিদানকে টেনশন ফেলে দিচ্ছে। সুরাইয়া বেগম জানান ওনারা আরো কিছুক্ষণ থাকবেন, নিজের ছেলের সাথে আরো কিছুটা সময় কাটাতে চান। তাই রুবেল সেই সময়টাই সাম্য আর দিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে যায়। উদ্দেশ্য তাদের রাতের খাবারের ব্যবস্থা করে থাকার ব্যবস্থাও করে দিতে, কারণ সাম্যকে জিজ্ঞাসাবাদের সময়টাই তারা দেখেছিল সাম্যের বর্তমান ফিনান্সিয়াল অবস্থাটা। তাছাড়া ইতিমধ্যেই সারোয়ার তাকে সাম্য আর তার বোনের খবর নেওয়ার নির্দেশ জানিয়েছে, আর রুবেল তার সেই দায়িত্বটাই পালন করেছে। রুবেল চলে যেতে রিদান নিজের অবস্থান থেকে উঠে দাঁড়ায়, সোজা এগিয়ে আসে ইরিন আর ইমনের কাছে। সারোয়ারের খবর নিতে টিমের কয়েকজন সদস্য এসেছিলেন। একপাশে সুরাইয়া বেগম বসে তাদের সাথে কথা বলছেন। তাছাড়া ইমন যেখানে আছে সেখানে ইরিনের খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। রিদান এসে তাদের সামনে দাঁড়ায়, তার তাকানো দেখে ইমন যেন বুঝে ফেলে। আলগোছে উঠে অন্য সিটে গিয়ে বসে। ইরিন ফোনে মুখ গুজিয়ে থাকায় টের পায় না হাসপাতাল করিডোরে মানুষের সংখ্যা বর্তমান কমই রয়েছে। তাছাড়া সারোয়ারের কেবিনটা এক পাশে পড়ায় তারা করিডোরের এক প্রান্তে বসে আছে। হৃদয় সোজা ইরিনের গা ঘেঁষে বসে পড়ে। ইরিন এমন ভেবে তার কাঁধে মাথা হেলিয়ে দিয়ে ফোন দেখছিল। এখন বড় ভাইকে বিপদ মুক্ত দেখে সে টেনশনে মুক্ত আছে। ফোনে বসে কিছু কাপড় রিলস দেখছিল। রিদানের চোখেও পড়ে সেসব। হঠাৎই সে ইরিনের কানের কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে বলে ওঠে, চাইলে আমরাও এই ভিডিওগুলো রিক্রিয়েট করতে পারি একান্তে বন্ধ রুমের মাঝে, শুধু আমরা দুজনেই। এমন ধীর কণ্ঠস্বর শুনে ইরিন শিউরে ওঠে। মাথা তুলে পাশে রিদানকে দেখে দ্রুত মুখ ঘুরিয়ে ইমনকে খুঁজতে থাকে। তাকিয়ে দেখে ইমন কিছুটা দূরে মায়ের পাশে বসে আছে। তাদের দিকে কারোর নজর নেই। এমন সুযোগ পেয়ে রিদান হঠাৎই এক অভাবনীয় কাজ করে বসে। আলগোছে এক হাত ইরিনের পেছন দিয়ে নিয়ে কোমর চেপে ধরে, তাকে হ্যাচকা টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। ইরিন আঁতকে ওঠে। ছটফট করে সরে যেতে নিলে রিদান গম্ভীর স্বরে বলে, ছটফট করবে না, সবার নজরে আসার দরকার নেই। ছাড়ুন। কেন? আমাকে ভালো লাগে না? ঠিকই তো, রুবেল ছেলেটার সাথে হেসে কথা বলছিলে, আমার সামনে এলেই এমন বিহেভ করো কেন? রিদানের এমন কথা শুনে ইরিন হতবাক হয়ে যায়। হঠাৎ অধরে হাসি ফুটিয়ে বলে, আর ইউ জেলাস স্যার? রিদান কোমরে হাতের চাপ বাড়িয়ে বলে, I am damn jealous. I am jealous for you, Irin. I am your future husband. Jealous আমি না হলে কে হবে? রিদানের এমন সহজ সরল উত্তরে ইরিনের বিস্ময় আর শেষ হয় না। এত তাড়াতাড়ি বলে ফেললো, লোকটার নিশ্চয় মাথার তার ছিঁড়ে গেছে। নয়তো ছাত্রীর প্রেমে পড়ে কেউ এতটা নির্লজ্জ হয় কিভাবে? ইস, নাকের পানি চোখের পানিতে সব ভিজিয়ে ফেললে। নার্সরা এসে এসব দেখলে কি বলবে আমায়? রিদা নাক টেনে সারোয়ারের বুক থেকে মাথা তুলে, আপনি বড্ড খারাপ, আই হেট ইউ। আই লাভ ইউ টু। আমি কোনো খারাপ লোককে ভালোবাসি না। বারবার বলি আমার টেনশনে না ফেলতে, আর এই বান্দা নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাকে টেনশনে ফেলে দেয়। আমি এমন কাউকে একদমই ভালোবাসি না।